মানে এই ধরনের প্রোগ্রামে ব্যাক স্টেজের কাজের অংশ থাকতে হয়, আবার কেউ কেউ একটু দয়া পরামর্শ দিয়ে আমাকে কথা বলতে দেন। ইফতিজা ভাই তেমন একজন যিনি আমাকে আজকে আমন্ত্রণ জানিয়েছেন কথা বলার জন্য। তো এখানে অনেকে মানে যেটা হয় আর কি বাংলাদেশে, নামের সাথে আইনজীবী না থাকলে কিন্তু সংবিধান নিয়ে আলাপ যারা করবে মানে আইনজীবী বা এই জাতীয় কিছু না থাকলে সংবিধান নিয়ে মানুষকে একটা কথা বলা এবং সেটা আবার তাকে কনভিন্স করানো যে এটা ঠিক বলছে, এটা খুব কঠিন বাংলাদেশ। তারপর আমরা এই রিস্কটা নিচ্ছি, কারণ এবং আজকে থেকে না, আসলে অনেকদিন থেকে আমার জানি তো 2018 সাল থেকে এখানে কেন আছেন। আমি রাষ্ট্রচিন্তায় অনেক দীর্ঘকাল কাজ করেছি, এখন এর সাথে যুক্ত আছি। তো এখানে আমরা তখন থেকে রাষ্ট্রচিন্তার একটা প্রধান ফোকাস ছিল 2018 সালে। তখন আজকে যে অল্প কিছু মানুষ ইফতিজা ভাইয়ের একটু মন খারাপ যে যতটুকু আশা করা যাচ্ছিল যে এতদিন এখানে যে ধরনের প্রোগ্রাম হয় আর কি, এখানে প্রোগ্রাম হলেই আসলে উপচে পড়া কি 5 তারিখের পর থেকে, আজকে সেই তুলনায় একটু কম রিল্যাক্সড। কিন্তু আমার কাছে খারাপ লাগছে না কেন, আমরা আসলে যখন সংবিধানে আলাপ করতাম 7-8 জন আসতো 2018 সাল থেকে, তো সেই তুলনায় অনেক মানুষ। ওইরকম 2018-19 সালে যদি এত মানুষ আসতো আমরা ভাবতাম বিরাট সাকসেস। তো সেই তুলনায় হয়তো এখন একটু মানে পরিস্থিতিটা একটু বেটার হয়েছে। এবং 18 সাল থেকে বাংলাদেশে সংবিধানটাকে রাজনৈতিক এজেন্ডা করা, এটা একেবারে নিরলস ভাবে যারা কাজ করেছে, মানে যারা বলুন না একমাত্র যদি কোনো সংগঠন কাজ করেছে রাষ্ট্রচিন্তা। এখন অনেকেই অনেক ধরনের নেতৃত্ব আমরা নিতে চাইবো বা নিচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা সবসময় বলছি যে এটা চাহিদা মাত্র দিতে আমরা বাধ্য আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা তো সত্যি যে 18 সাল থেকে বাংলাদেশের সংবিধানকে রাজনৈতিক এজেন্ডায় পরিণত করেছে রাষ্ট্রচিন্তা। এটা বাংলাদেশের ইতিহাস থেকে কেউ কখনো বুঝতে পারবে। এবং তখন থেকে সংবিধান সভার কথা, সংবিধান সংস্কার সভা, পরবর্তীতে ল্যাঙ্গুয়েজের সংবিধান সংস্কার সভা বললো কিংবা গণপরিষদ, অর্থাৎ বাংলাদেশের যে ক্রাইসিসটা যেখানে এসে দাঁড়িয়েছে 18 সাল থেকে যে নিডটা করার চেষ্টা করছে রাষ্ট্রচিন্তা, সেটা হচ্ছে যে শুধুমাত্র রেজিম চেঞ্জ করে আর হবে, শুধুমাত্র রেজিম চেঞ্জ করে একই ধরনের ক্ষমতা রেখে আপনি আওয়ামী লীগের জায়গায় আরেকটা কাউকে আনবেন, তাতে কোনো সমস্যা সমাধান হবে না। কিন্তু অন্যদিকে যারা এখানে যারা অন্য কোনো দলকে ক্ষমতা দেখতে চেয়েছে বা যারা এত তখন থেকে আমাদেরকে বলতো যে এত উপদ্রব করেন না আপনারা, এত কি সংবিধান নিয়ে আপনাদের করা দরকার কি, এটা তো একটা সুষ্ঠু নির্বাচন হলেই হয়। কিন্তু আমরা তখন থেকেই বলতাম যে সুষ্ঠু নির্বাচন করতে গেলে সংবিধানে হাত দিয়েছে, আমি পাই নাই, ঘটনাটা এমন জায়গায় গেছে। তো সেটা যাই হোক, তখন শুরু থেকে তখন আমাদেরকে অনেকে মুচকি হেসেছে, কেউ ব্যঙ্গ করেছে সংবিধান নিয়ে মানে রাজনীতি, সংবিধান কেন্দ্রিক আবার রাজনীতি হয়নি। আল্লাহর রহমতে গত 6 বছরে আমাদেরকে বলছে, মানে অভিজ্ঞতা আমাদেরকে বলছে যে এটা এখন বাংলাদেশের প্রধান এজেন্ডা, রাজনৈতিক এজেন্ডা। এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এটা তো তত্ত্বাবধায়ক সরকার না, সুতরাং এই এবং এটা সংবিধানের কোনো ভেতরে কোনো প্রভিশন নাই। কিন্তু তার মানে এই অন্তর্বর্তী সরকারকে যদি ক্ষমতায় থাকাটাকে ন্যায্য করতে হয়, যতদিনই থাকুক, 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর, তাকে কিন্তু সংবিধানকে কিছু একটা অবস্থান পরিষ্কার করতে হবে। এখন যে একটা অজগরের অবস্থায় আছে যে একদিকে তারা বলছে যে তারা সংবিধান রক্ষা করার শপথ নিয়েছে, আবার অন্যদিকে তারা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন করেছে। তো এটা এরকম অনেক ধরনের হচপচ আছে আর কি। তো আমরা যেহেতু কৌশলগত কারণে এখনো এই অন্তর্বর্তী সরকারের পক্ষে, মানে এটার কারণে এটা সাথে আমাদের নিরাপত্তার প্রশ্ন জড়িত, তা আমরা আবার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি আপনার ব্যাপারে জাহাজের মতো যে হ্যাঁ, সংবিধান রক্ষা করার শপথ এই অর্থে ঠিক আছে যে মানে যেহেতু এই সরকার হচ্ছে আপনার অভ্যুত্থানের পরের সরকার, এবং যতক্ষণ পর্যন্ত সে এই জনগণ তার কাজের জন্য এই সংবিধানের যেটুকু অংশ কাজে লাগবে সেটুকুই এই সংবিধান ভ্যালিড, বাকিটুকু আর ইনভ্যালিড। এটা কিন্তু শুধু আমার কথা না, আপনারা দেখবেন যে বিচারপতি এম এ মতিন সাহেব একই কথা বলেছেন যে এই অভ্যুত্থানের পরে জনগণ এই সংবিধানে যতটুকু রাখতে চায় এই সংবিধান ততটুকুই আছে, বাকিটুকু নাই। তার কারণ হচ্ছে সংবিধান মানে তো যেমন ধরেন এটা আমি দেখছি আবুল হোসেন আহমদ থেকে শুরু করে রাষ্ট্রচিন্তা পর্যন্ত আমরা বলতাম যে সর্বোচ্চ আইন। তো সর্বোচ্চ আইন বলতে একটা জিনিস ঢাকা পড়ে, সর্বোচ্চ আইন হয়তো রাষ্ট্রের সর্বোচ্চ আইন, কিন্তু একটা জিনিস কিন্তু ঢাকা পড়ে সর্বোচ্চ আইন কথাটা, যেটা হচ্ছে জনগণের ইচ্ছা অভিপ্রায়। আমাদের প্রিয়াম্বলে কিন্তু বলা আছে যেটা জনগণের ইচ্ছা অভিপ্রায়। তো যখন কোনো সংবিধান জনগণের ইচ্ছা অভিপ্রায় বিপরীতে দাঁড়াবে, তখন এই সংবিধান খোদ অসাংবিধানিক ব্যাপারে পরিণত হয়। আমি এটাই বুঝি, এভাবেই বুঝি যে আপনার সংবিধান যদি, কারণ আমাদের যে সাংবিধানিক ভাবে যে মানে জনগণের ইচ্ছা অভিপ্রায় ব্যক্ত করার যতগুলো পদ্ধতি আছে সবগুলো তো বন্ধ করে দেওয়া হচ্ছে। ইলেকশন হয় না, গুম খুন হয়, প্রস্তাব হয়, বাক স্বাধীনতা নাই, মতদানের স্বাধীনতা নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই, এই ধরনের পরিস্থিতি ছিল। তার মানে জনগণের ইচ্ছা অভিপ্রায় প্রকাশিত হওয়ার, ব্যক্ত হওয়ার যতগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতি তারা বন্ধ করে দিচ্ছে। মানে এই সংবিধান নিজেই নিজেকে অসাংবিধানিক একটা জায়গায় নিয়ে গেছে। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সমাজে আরেকটা তর্ক হয় যে সাংবিধানিক ধারাবাহিকতা তর্ক, এটা খুব নতুন তর্ক না। আমরা রাষ্ট্রীয় জায়গা থেকে আপনার সাথে বলতাম যে 90 পুনরাবৃত্তি করা যাবে না। মানে 90 যেটা হলো যে এরশাদ সাহেব তাকে এখানে কি বলে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তার একটা পতন ঘটলো, কিন্তু তার কাছ থেকে আবার ক্ষমতাটা
মিলে না, এবং এখানকার রাজনৈতিক দলগুলো মিলে এই কাজটা এই একটা একটা ফালতু কাজ বা একটা খারাপ কাজ তারা করে থাকে, খারাপ নজর সৃষ্টি করে। এখনো কিন্তু সেরকম যে শেখ হাসিনার নিয়োগ করা চুপুর সাহেব এখনো আছে। এই সাংবিধানিক ধারাবাহিকতা হচ্ছে আরেকটা খুব খতরনাক আইডিয়া আমার কাছে মনে হয়। কেমন যে সাংবিধানিক ধারাবাহিকতা বলতে বোঝানো হয় যে পুরনো যে ক্ষমতা কাঠামো, পুরনো যে ক্ষমতার প্যাটার্ন সেটা ঠিক থাকে, কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতার মানে আমি বুঝি, আমাকে আপনারা ভুল হলে এখানে এখানে কাহিনী হয়ে আছেন এবং আরেকজন আমাদের আইনজীবী আছেন, তারা যদি আমার ভুলে আমাকে সূত্র দেবেন যে যদি জনগণের ইচ্ছা অভিপ্রায়ের ধারাবাহিকতা ছাড়া সাংবিধানিক ধারাবাহিকতার কথার কোনো অর্থ নাই। তার মানে সাংবিধানিক ধারাবাহিকতার অর্থ হচ্ছে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের ধারাবাহিকতা। তো যখনই জনগণের ইচ্ছা অভিপ্রায়ের ধারাবাহিকতা ব্যাঘাত ঘটাবে সংবিধান, তখনই ওই সংবিধান অসাংবিধানিক। আমি এভাবে বুঝি আর কি। তো এইসব প্রশ্ন আছে। এখন তার হচ্ছে যে বাহাসে যেটা আছে যে সংস্কার না পুনর্লিখন গঠন নাকি এই ধরনের কথাবার্তা আছে, আমি মনে করি এই কথাগুলো ভালো, এই কথা আমরা যদি বেশি করতে থাকি তাহলে আবার মূল যেটা করা দরকার এই মুহূর্তে সেটা আমরা করবো না। ফলে একটা যে ঐতিহাসিক, যেটা রাশেদ ভাই বলতেছিলেন, একটা ঐতিহাসিক সুযোগ এসছে বাংলাদেশের সামনে। আমরা একটা খুবই আমাদের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সময় এসে দাঁড়িয়েছি। তখন কিন্তু আমরা এই সময়টাকে মিস করবো আর কি, মানে আমাদের হাত ফসকে চলে যেতে পারে। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেক কনফিউশন সমাজে তৈরি করার চেষ্টা হচ্ছে। ঠিক আছে, আমাদের ছেলেদেরকে বিশেষত কলেজের ছেলেদেরকে কারা যেন আইসিস এর পতাকা মানে হাত দিয়ে দিচ্ছে। আপনি চিন্তা করতে পারেন কত ডেঞ্জারাস কাজ তারা করছে, যারা এই কাজটা করছে তারা যদি ইসলামের নামে করে, তারা বাংলাদেশের একেবারে ভয়ঙ্কর বিপদ থেকে আনছে। কারণ দিল্লি এটাই চায়, তো তারা এটা করছে। ফলে এই কনফিউশন গুলো কিন্তু আমাদের যেটা রিয়েল টাস্ক এই মুহূর্তে, যে আসলে একটা সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতিতে আমাদের একটা সাংবিধানিক বন্দোবস্ত তৈরি করতে হবে, নতুন একটা সাংবিধানিক বন্দোবস্ত তৈরি করতে হবে, সেটাকে কিন্তু মানে ব্লার করে দিচ্ছে। ফলে আমাদের সবার এ ব্যাপারে সতর্ক থাকা উচিত। সংবিধানের ক্ষেত্রে যখনই সংবিধানের তর্কটা হবে তখন মূলনীতির তর্কটা বারবার আসবে এবং আসছে অলরেডি। কিন্তু আমি মনে করি যে মূলনীতির চেয়েও বেশি জরুরি হচ্ছে মৌলিক অধিকারের যে প্রশ্নগুলো। কারণ মৌলিক অধিকারটা হচ্ছে জনগণের ব্যাপার, আর মূলনীতি হচ্ছে রাষ্ট্রের ব্যাপার। এখানে আবুল মনসুর আহমদ সাহেবের একটা মত ছিল, আমি এই মতটাকে ইদানিং মানে খুব ইয়ে করি। যদিও আমি সর্বশেষ একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ওখানে আবুল মনসুর আহমদের নামে অত্যন্ত অমনসুরীয় সব কথাবার্তা বলা হচ্ছে। সেটা কিরকম? সেখানে বলা হচ্ছে যে এই যে 4 মূলনীতি, এটা হচ্ছে মানে এটাই নাকি আমাদের যে 23 বছরের 47 টু 71 যে সংগ্রাম, সেটা নাকি এই 4 মূলনীতির মধ্যে ট্রান্সলেটেড হয়েছে। তো এইটা কেউ মনে করতে পারে, অসুবিধা নেই। এটা যদি কেউ বলে যেটা আবুল মনসুর আহমদ সাহেবের বক্তব্য, তখন তো সমস্যা। কারণ আবুল মনসুর আহমদ পরিষ্কার বলছেন যে 6 দফা, আওয়ামী লীগের 6 দফা আর ছাত্রদের 11 দফা, এই হচ্ছে আমাদের যে সংগ্রাম, তার ভিত্তি হচ্ছে এটা। এই জন্য আমরা সংগ্রাম করেছি, 4 মূলনীতির জন্য করি নাই। 4 মূলনীতি প্রশ্নের বক্তব্য খুব পরিষ্কার যে এই 4 মূলনীতির মধ্যে একমাত্র গণতন্ত্র ছাড়া আর বাকি যে 3টা আছে এগুলো সবগুলি দার্শনিক মতবাদ, দার্শনিক বিতর্কের বিষয়। কোনো দার্শনিক মতবাদ মূলনীতিতে থাকা উচিত না, কারণ এগুলো আদালত দ্বারা এনফোর্স করা যায় না। মানে এবং উনি আরো বলছেন যে সমাজতন্ত্র তো একটা ইকোনমিক প্রোগ্রাম, একটা অর্থনৈতিক প্রোগ্রাম, এটা একটা সরকারের মূলনীতি দিতে পারে। একটা সরকার চাইতে পারে যে আমি ধর্মনিরপেক্ষ আমার নীতি হবে। এটা তো রাষ্ট্রের মূলনীতি হওয়া উচিত না। রাষ্ট্রের মূলনীতি হওয়া উচিত যেটাতে জনগণের সকল অংশ